খালেদা জিয়ার মৃত্যুতে গুলশানের শোক বইয়ে স্বাক্ষর। তারেক রহমানের সঙ্গে বৈঠকে ঐক্য ধরে রাখার আহ্বান জামায়াত আমিরের। নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেব। এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন, রক্ষা করার জন্য কাজ করবেন এবং তাকে সুসংগত করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন, এটাই মানুষের প্রত্যাশা। টার্গেট কিলিংয়ের হুমকিতে শতাধিক ব্যক্তি, উচ্চ ঝুঁকিতে থাকা 43 জন পাচ্ছে গানম্যান। আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার পরামর্শ। বাণিজ্য মেলা শুরু হচ্ছে কাল, থাকছে 350 স্টল ও প্যাভিলিয়ন। আন্তর্জাতিক মানের বৈশ্বিক শর্ত মেনে চলার তাগিদ। 69 কন্টেইনার হ্যান্ডলিংয়ে ডিপোর চার্জ বাড়ছে 20%। জটিলতা এড়াতে ভবিষ্যতে আন্তর্জাতিক পরামর্শ নিয়োগের প্রস্তাব। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সানি মৃধা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের শোক বইয়ে স্বাক্ষর কর্মসূচি পালন করে বিএনপি। গুলশান কার্যালয়ে গিয়ে কর্মসূচি পরিদর্শন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শোক বইয়ে স্বাক্ষর করে জামায়াতের আমির বলেন, খালেদা জিয়ার গড়া ঐক্যের পথেই এগিয়ে যেতে হবে সবাইকে। বিস্তারিত শাহাদাত অভ্রের প্রতিবেদনে। আবার এক বিন্দুতে দেশের প্রধান রাজনৈতিক নেতারা বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে। বৃহস্পতিবার অন্যান্য দল ও প্রতিষ্ঠানের মতো বেগম জিয়ার ইন্তেকালে সমবেদনা জানাতে যান জামায়াতের আমির। প্রয়াত বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সেখানে সাক্ষাৎ হয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। আন্তরিক এই সাক্ষাতের সাক্ষী ছিলেন দুই দলের অন্যান্য নেতারাও। ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জোবায়েরও। প্রায় আধা ঘন্টা বৈঠক শেষে জামায়াত আমির বলেন, অতীতের মতো জাতীয় স্বার্থে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করতে চান তারা দুই নেতা। 5টা বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। এবং আমরা এটাও বলেছি, নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেব। এর আগে বিএনপি সিনিয়র নেতারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে বাংলাদেশ। শোককে শক্তিতে পরিণত করে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা পূরণে বিএনপি কাজ করবে বলেও অঙ্গীকার করেন তারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার শোককে, শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই। গণতন্ত্রের লড়াই সংগ্রাম করতে করতে একজন সাধারণ গৃহিণী কিভাবে সারা বিশ্বে গণতন্ত্রের রক্ষক হতে পারে, গণতন্ত্রের জন্য দৃষ্টান্ত হতে পারে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে নিজের জীবন, সন্তান, পরিবার সবকিছুই তিনি ত্যাগ করেছেন। বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন, সেটা দেশনেত্রী এবং খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে, এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন, রক্ষা করার জন্য কাজ করবেন এবং তাকে সুসংগত করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন, এটাই মানুষের প্রত্যাশা। এ সময় তার সঙ্গে সাক্ষাৎ করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম ও ছাত্র শিবিরের নেতারা। পরে তারা বলেন, বাংলাদেশের প্রশ্নে ঐক্যের কথাই তুলে ধরেছেন তারা। স্বৈরাচারের বিরুদ্ধে এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার আন্দোলনে যিনি নির্ভীক সাহসী ভূমিকা পালন করেছিলেন তিনি ছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। ওনার পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা হলো বাংলাদেশপন্থী যে রাজনীতি আমরা যারাই দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি, জুলাই বিপ্লব পরবর্তী আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের রাজনীতি করি। এবং তিনি এটাও বলেছেন আমাদের এই যে নিজেদের মধ্যে গণতান্ত্রিক সৌন্দর্য হচ্ছে এটা, আমাদের নিজেদের মধ্যে নিজেদের রাজনীতি থাকবে, রাজনীতি নিয়ে বিভাজন থাকবে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে জুলাইয়ের প্রশ্নে যেন আমরা সব ঐক্যবদ্ধ থাকি। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গুলশান কার্যালয়ে 3 দিন ধরে চলা শোক বইয়ে স্বাক্ষর কর্মসূচি শেষ হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। শাহাদাত অফরো, এখন, ঢাকা। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বিএনপি। আসন্ন 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনার প্রস্তুতি জোরদার করেছে বিএনপি। মনোনয়নপত্র জমা ও যাচাই বাছাই প্রক্রিয়া চলার মধ্যে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে 41 সদস্য বিশিষ্ট এই কমিটির তথ্য জানানো হয়। কমিটিতে নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করা হয়েছে। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদু। সদস্য সচিব করা হয়েছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে। প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। এছাড়া কমিটিতে আরও 36 জন সদস্য রয়েছেন। নির্বাচনকালীন দলীয় কর্মকাণ্ড ও সমন্বয় তদারকিতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে বিএনপি। অস্ত্রের ছড়াছড়ি আর সাথে গুজব, মব ভায়োলেন্স, টার্গেট কিলিংয়ের হুমকি তো আছে। ইতিমধ্যে নিরাপত্তা বিবেচনায় 43 জনের জীবনের ঝুঁকির তালিকা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাদের মধ্যে রাজনীতিবিদ, জুলাই যোদ্ধা ও সাংবাদিকদের নাম রয়েছে। কি করছে আইনশৃঙ্খলা বাহিনী? নিরাপত্তা ঘাটতি কিভাবে পূরণ করা হবে? জয়নাল হোসেনের ক্যামেরায় সেই উত্তর খুঁজেছেন আরিফ হোসেন। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না, শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। এভাবেই জীবনের নিরাপত্তার সংখ্যা জানিয়েছিলেন ওসমান হাদি। চেয়েছিলেন রাজপথের মৃত্যু, হয়েছেও তাই। কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। প্রকাশ্যে এভাবে গুলি করে হত্যার পর তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী, কিন্তু খুনি এখনো ধরাছোঁয়ার বাইরে। অথচ এই হত্যাকাণ্ডকে ব্যবহার করে গুজব ছড়িয়ে পুড়িয়ে দেয়া হয়েছে 2টি পত্রিকার অফিস। সেখানেও দাঁড়িয়েছিলেন আইনশৃঙ্খলা বাহিনী। কেন? এবার আরেকটি ঘটনার দিকে চোখ রাখা যাক। ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে গাছের সাথে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয় এক যুবককে। এখানেও চুপ আইনশৃঙ্খলা বাহিনী। অবশ্য পরে অভিযুক্তদের আইনের আওতায় আনা হয়েছে। এ তো গেল ঘটে যাওয়া ঘটনার কথা। এখনো টার্গেট কিলিংয়ের হুমকিতে রয়েছে শতাধিক ব্যক্তি, যাদের মধ্যে 43 জনকে উচ্চ ঝুঁকিতে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী, যাদের দেয়া হচ্ছে গানম্যান। যেখানে গানসহ দাঁড়িয়ে এসব ঘটনা দেখে আইনশৃঙ্খলা বাহিনী, সেখানে কতটুকু নিরাপত্তা দিতে পারবে গানম্যানরা? প্রশ্ন ছিল জাতীয় সংসদ নির্বাচনে আগ্রহী প্রার্থীদের কাছে। ব্যক্তিগতভাবে কাউকে গানম্যান দিয়ে নিরাপত্তা না দিয়ে গোটা দেশকে কিভাবে নিরাপদ করা যায়, নির্বাচনের কিভাবে একটা নিরাপদ পরিবেশ তৈরি করা যায়, সরকারকে সেই পথে হাঁটতে হবে। যদিও ডিএমপি বলছে 3 ধাপে রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করেছে তারা। মাঠে থাকবে গোয়েন্দা বাহিনী। প্রথমত নির্বাচন পূর্ববর্তী, দ্বিতীয়ত নির্বাচনের দিন এবং তৃতীয়ত নির্বাচন পরবর্তী সময়। এই সময়গুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে এবং সরকারের নির্দেশনা অনুসরণ করে সার্বিকভাবে একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের জন্য যে পরিবেশ তৈরি করা, সেই ব্যাপারটা আমরা নিশ্চিত করার জন্য কাজ করছি।
সমন্বিতভাবে মোকাবেলা করতে হবে এই সংকট বলছে বিশ্লেষকরা। আমরা চাই যে ঘটনা ঘটার পরে যেহেতু আমাদের এখানে আয়োজনগুলো শুরু হয়, সেই আয়োজনগুলো যাতে খুব দ্রুততার সাথে শুরু হয়। রাজনৈতিক কিংবা অন্য কোনো বিবেচনা, অপরাধী বা অভিযুক্ত ব্যক্তির ক্ষেত্রে বিবেচনা না করে যথাযথভাবে আইন প্রয়োগ করা, এই জায়গাতেও আসলে আমরা খুব ভালো কোনো দৃশ্যমান করতে পারছি না। নির্বাচনমুখী বাংলাদেশের এই সমস্যা সমাধানে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে কাল। শেষ হয়েছে অধিকাংশ স্লট বরাদ্দের কাজ। তবে এই মেলা কতটা আন্তর্জাতিক সেই বিতর্ক যেন পিছু ছাড়ছে না। অর্থনীতিবিদরা বলছেন বেরিয়ে আসতে হবে গতানুগতিক মেলার আয়োজন থেকে। সুফল পেতে আন্তর্জাতিক শর্ত মেনে মেলার আয়োজনের পরামর্শ তাদের। বিস্তারিত নাইম কামালের প্রতিবেদনে। টুংটাং শব্দ আর আগুনের এই স্ফুলিঙ্গই বলে দিচ্ছে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য প্রস্তুত হচ্ছে স্টল। বরাবরের মতো এবারে মেলাও হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। শেষ সময় নির্মাণ কাজ সম্পন্ন করতে দিন-রাত কাজ করে যাচ্ছেন কারিগররা। ব্যবসায়ীদের আশা, স্টল প্রস্তুত হলে প্রথম দিন থেকেই পুরোদমে বেচাকেনা শুরু হবে। আমাদের প্রায় 80% কাজ ডান, আর সর্বোচ্চ আমাদের কালকে বা সকালের মধ্যে উদ্বোধনের আগে আমরা হ্যান্ডওভার দিয়ে চলে যাব। বর্তমানে 70% কাজ, ডেকোরেশনের কাজ কমপ্লিট। এখন আমরা শুধু মাল ডিসপ্লে করব। যারা মিস্ত্রি আছে তারা করে দিয়ে গেছে, এদের এখন নিজেদের কাজ নিজেরা এসে ডিসপ্লে করতে হবে, গুছাইতে হবে। এতটুকু করলে আমাদের এখন সম্পূর্ণ হবার। টেক্সটাইলে একটা আমরা অফার দিছি, সেটা হচ্ছে এক সেট টেলিভিশন কিনলে হচ্ছে 550 টাকা, 3 সেট একসাথে কিনলে হচ্ছে 1400 টাকা। ইপিবির তথ্য বলছে এবছর ছোট বড় মিলিয়ে থাকছে 350-এরও বেশি স্টল ও প্যাভিলিয়ন। এসব স্টলে থাকবে ইলেকট্রনিক সামগ্রী, কারাগারে প্রস্তুতকৃত বিভিন্ন পণ্য, 3 পিস সহ নানা পোশাক, কসমেটিক্স, গৃহস্থালী পণ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য। তবে এ মেলা ঘিরে যেন বিতর্কের শেষ নেই। নামে আন্তর্জাতিক হলেও এ মেলা সয়লাভ থাকে নিম্নমানের পণ্যে। যেসব পণ্য গুলিস্তানের ফুটপাত কিংবা রাজধানী চকবাজারে সহজেই মেলে, সেসব পণ্যের অধিকাংশই পাওয়া যায় এখানে। যা বিক্রিতে থাকে নানা অফারের ফাঁদও। অর্থনীতিবিদরা বলছেন আন্তর্জাতিক বাণিজ্য মেলা করতে হলে পণ্যের গুণগত মান হতে হবে আন্তর্জাতিক মানের, মানতে হবে বেশ কিছু শর্ত। পুরো কৌশলটাকে ঢেলে সাজাতে হবে। আন্তর্জাতিক বাণিজ্য হলে বাণিজ্যের বায়ার কারা, তারা কি বাংলাদেশে আসবে নাকি তারা তাদের কাছে আমাদের যেতে হবে, এটা ভেবে থাকা দরকার। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য আমাদের প্রতিযোগিতার সক্ষমতা আছে এরকম পণ্য যেগুলো, সেই পণ্যগুলোই নিয়ে যেতে হবে। মানে শত শত বাহারি পণ্য নিয়ে এখানে যে লাভ নাই। তৃতীয়ত, B2B'র উপর মূল ফোকাস করতে হবে। বিশ্বব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের গুণগত মান ধরে রেখে নিশ্চিত করা হয় বিদেশি ক্রেতা ও বিক্রেতার অংশগ্রহণ, যার মাধ্যমে পাওয়া যায় নতুন নতুন পণ্যের ক্রয়াদেশ। অন্যদিকে দেশীয় আমদানিকারকরা আমদানির পণ্য খুঁজতে বিদেশ না গিয়ে মেলার মাধ্যমে সেই সুযোগ লুপে নেন। রাজধানীর খোলা মাঠ থেকে নারায়ণগঞ্জের আধুনিক এই ভবন সময়ের সাথে পাল্লা দিয়ে আধুনিক হয়েছে স্থান, তবে আন্তর্জাতিক মানের হয়ে উঠতে পারেনি আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রতি বছর লোকাল পণ্যে সয়লাভ হয় এই মেলা, তবে অন্তর্বর্তী সরকারের এই সংস্কারের মৌসুমে আন্তর্জাতিক হয়ে উঠবে আন্তর্জাতিক মেলা, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে নাইম কামাল, এখন। শীতের সময় কুয়াশার চাদরে ঢাকা থাকে নগরীর সকাল, তবে তাতে থেমে থাকে না ব্যস্ত নগর জীবন। এই শহর চলছে নিজের গতিতে, তবে চিকিৎসকরা বলছেন শীতে সুস্থ থাকতে নিতে হবে বাড়তি সতর্কতা। রাজীব শেখের ক্যামেরায় মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। হৈমন্তী হাওয়ায় পায়ের শব্দ পাওয়া যায় শীতের। সেই শব্দ নগরবাসীর কানে উঠে আসে না এখন তেমন। কানে নিয়ার ফুসরত কই, ব্যস্ততা আর কংক্রিটের আছে আড়াল। সেই সুযোগটি নেয় শীত সংগোপনে এসে জড়িয়ে ধরে। এবারও তেমনটি হলো, তবে এবারের আলিঙ্গনে হিমের কঠোরতা বেশ। কংক্রিটের এই তিলোত্তমায় হঠাৎ কুয়াশার চাদর, বুড়িগঙ্গার বুক ছুঁয়ে উঠে আসা ধূসরতা, লঞ্চ ঘাটের নিস্তব্ধতা আর ভোরের ঠান্ডা বাতাস, এ যেন ঢাকার অন্য এক রূপ। রিকশার ঘণ্টাধ্বনি কিংবা বাসের হর্ন কুয়াশা ভেদ করে শহরের ক্লান্ত হৃদয়কে জানিয়ে দেয় জীবন এখনো চলছে। আমাকে তো মনে হয় যে কাজ করে খেতেই হবে। আমাদের মনে হয় যে
দিন নাই সকাল নাই রাত না, আমার পরিশ্রম করে খাইতে হয়। আগে সচরাচর এত শীত পড়ে না, এবার তো খুব বেশি শীত দেখা যায় ঢাকা আগের অনুযায়ী। শীতের রোদ অনেকটা লাজুক প্রেমিকার মতো, আসে হঠাৎ, ছুঁয়ে যায় বারান্দার কার্নিশ, ছাদ আর গাছপালা, তারপর আবার হারিয়ে যায়। আবহাওয়া পূর্বাভাস বলছে জানুয়ারির প্রথমার্ধে এই রোদের দেখা পাওয়া অনেকটাই দুষ্কর। শীতেলে শরীর বাড়তি যত্ন চায়। ঠান্ডায় সর্দি, কাশি, জ্বর কিংবা শ্বাসকষ্ট থেকে রেহাই পেতে প্রয়োজন বাড়তি সতর্কতা। ডাস্ট রিলেটেড যেই অসুখগুলো, যেমন অ্যাজমার প্রকোপ বাড়তে পারে, নিউমোনিয়ার প্রকোপ বাড়তে পারে, সেজন্য আমাদেরকে মাস্ক পরিধান করতে হবে এবং অবশ্যই গরম কাপড়, বাচ্চাদের এবং বৃদ্ধদের ক্ষেত্রে বিশেষ করে আমাদের কানটুপিটা কিন্তু খুব কাজে আসে। ঠান্ডা বাতাসটা যেন বুকে এবং কানে না লাগে সেই দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই এই শহরে ফুটপাত ও অলিতে গলিতে বাড়ে উৎসবের রং। ভাপা পিঠা, চিতই, পাটিসাপটার গন্ধে ব্যস্ত নগর জীবন যেন হঠাৎ থমকে দাঁড়ায়। শীতের দিনের খাবারের তো আসলে বিকল্প নাই, বিশেষ করে রাস্তার পাশে যে পিঠা বিক্রি করে, এটা আসলে মানে আমি ওয়েট করি যে কবে শীত আসবে আর আমি রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠা খাবো। রাতের ঢাকা রূপ নেই অন্য এক দৃশ্যপটে। কোথাও গায়ে শাল জড়ানো নিশ্চিন্ত ঘুম, কোথাও কেবল খোলা আকাশ আর পুরনো কম্বলের ভরসা। স্ট্রিট লাইটের নিচে দাঁড়িয়ে থাকা নামহীন মানুষগুলো এই শহরের বৈষম্যের বাস্তব চিত্র তুলে ধরে। ঢাকার শীত শুধু তাপমাত্রার হিসেব নয়, এটি এক নরম বিষাদ, ধীর প্রেম ও সহানুভূতির গল্প। আলো ছায়ার এই শহরে শীত আমাদের মনে করিয়ে দেয় সবচেয়ে বেশি উষ্ণতা আসে মানুষ মানুষের নৈকট্যে। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা। কিশোরগঞ্জ জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কয়দিন ধরেই দেখা মিলছে না সূর্যের, এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এ নিয়ে জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন মশিউর কায়েস। কায়েস, জানাবেন যে কিশোরগঞ্জে আজকের শৈত্যপ্রবাহের তাপমাত্রা কীরকম, একই সাথে আবহাওয়া অফিস কী বলছে? সানি, কিশোরগঞ্জে যে পরিস্থিতি চলছে, যেটি গত কয়েকদিন আগে টানা 3 দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রার পর কিন্তু আমরা দেখেছি যে সূর্য কিছুটা উঁকি দিয়েছিল একদিনের জন্য, কিন্তু গতকাল থেকে কিন্তু আবারও সেই সূর্যের দেখা দেয়। আমার কথা হয়েছে কিছুক্ষণ আগে যে কিশোরগঞ্জের নিকলি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রটি রয়েছে, সেখানকার সিনিয়র অবজারভার আক্তার ফারুক, তিনি যে বিষয়টি জানিয়েছেন মূলত যে আজ থেকে কিছুটা উন্নতি হতে পারে। তবে আজকের পরিস্থিতি যদি বলি, এখনও অবধি কিন্তু সূর্যের দেখা মেলেনি। আজকে কিশোরগঞ্জে সকাল থেকে যে তাপমাত্রা চলছে 12.1 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকে ছিল 11 ডিগ্রি সেলসিয়াস। তো তিনি যে বিষয়টি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের বরাতে, তিনি যে বিষয়টি বলছেন যে আজকে থেকে উন্নতি হবার সম্ভাবনা রয়েছে। তবে সেক্ষেত্রে যদি আকাশে যদি আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে কিংবা বাতাসের যে পরিমাণটা মৃদু শৈত্যপ্রবাহ যে গত রাত পর্যন্ত প্রবল আকারে ছিল, সেটি সকালেও আমরা কিন্তু লক্ষ্য করেছি মৃদু শৈত্যপ্রবাহ। সেজন্য কিন্তু আসলে কাজকর্মের মধ্যে কিন্তু একটা ব্যাপক আমরা দেখেছি যে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষজন যারা রয়েছে তারা কিন্তু ঠিকঠাক মতো কিন্তু তারা কাজে যেতে পারছে না, এবং তারা যে বিষয়টি বলছে যে কাজকর্মে আসলে আগের এই প্রচণ্ড ঠান্ডায় কনকনে শীতে কিন্তু তারা যেমন কাজকর্ম করতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু কাজকর্মও কিছুটা কম হচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন সড়ক মহাসড়কগুলোতেও কিন্তু দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে কিন্তু গাড়ি চালাতে হচ্ছে। সেটি গতকালকে চিত্রও ছিল এরকম, এবং আজকে সকালেও আমরা দেখেছি যে একেবারেই ভোরের পর থেকে সকাল হওয়ার সময় থেকে কিন্তু হেডলাইট জ্বালিয়ে গাড়িগুলা চলাফেরা করছে।
আর নিম্ন আয়ের মানুষ যারা তারা কাজকর্ম ঠিকমতো করতে পারছে না এবং চালক যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা হয়েছে। তারা যে বিষয়টি বলছে যে যারা বিশেষ করে রিক্সা চালক রয়েছেন তাদের কিন্তু ব্যাপকভাবে সমস্যা হচ্ছে। তারা বলছে যে তারা ঠিকমতো এই ঠান্ডায় গাড়ি চালাতে পারছে না এবং তাদের আয় রোজগারে কিন্তু ব্যাপক একটা ফাটা পড়ছে, সেরকমটি কিন্তু তারা বলছে। সব মিলিয়ে যদি বলি যে কিশোরগঞ্জে যে এই যে প্রকোপ ঠান্ডা বেড়েছে, এই ঠান্ডায় কিন্তু এই কনকনে ঠান্ডায় কিন্তু আসলে নিম্ন আয়ের মানুষজনের জীবনযাপন একেবারেই বলা যায় যে দুর্বিষহ হয়ে উঠেছে এবং এই মুহূর্তে যে কিশোরগঞ্জের যে গুরুত্বপূর্ণ সময় চলছে সেটি বোরো ধান আবাদের সময় আমরা কথা বলেছিলাম যারা এই কৃষকদের সঙ্গে, তারা যে বিষয়টি বলছে যে এখন এই গুরুত্বপূর্ণ সময়ে শ্রমিক সংকট রয়েছে, সেই শ্রমিক সংকটের কারণেও কিন্তু তারা আসলে ঠিকঠাক মতো তাদের বীজতলা প্রস্তুত করতে পারছে না। তো কিশোরগঞ্জ থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ তথ্য। সানি, কিশোরগঞ্জ থেকে শীতের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কায়েস। বেসরকারি কন্টেইনার ডিপোতে রপ্তানি ও খালি কন্টেইনার হ্যান্ডলিংয়ে 60% চার্জ বাড়ানোর আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। 13টি সেবা খাতে আগামী 6 মাসের জন্য মাসুল বাড়বে 20%। এছাড়া আগামীতে ডিপোগুলোর চার্জ বৃদ্ধির ক্ষেত্রে জটিলতা এড়াতে আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের প্রস্তাব বন্দর কর্তৃপক্ষের। বিস্তারিত হাজিরা শিউলির প্রতিবেদনে। খরচ বেড়েছে দাবি করে কোনো আলোচনা ছাড়াই গত সেপ্টেম্বরে রফতানি পণ্যবাহী এবং খালি কন্টেনার হ্যান্ডলিং ও পরিবহনের মাসুল সর্বোচ্চ 60% বাড়ায় চট্টগ্রামের 21টি বেসরকারি কন্টেনার ডিপো। সেবাগ্রহীতারা এতে আপত্তি জানিয়ে বর্ধিত চার্জ স্থগিত রাখার আহ্বান জানালেও অনড় থাকে কর্তৃপক্ষ। যদিও এক রিটের রায়ে হাইকোর্ট বর্ধিত ট্যারিফ আদায়ের ওপর স্থগিতাদেশ দিলে নতুন মাসুল কার্যকর করতে পারেনি ডিপোগুলো। এ অবস্থায় গত 11 নভেম্বর সব ডিপো একযোগে রফতানি ও খালি কন্টেনার হ্যান্ডলিং বন্ধ রাখার কর্মসূচি দিলেও পরে বন্দর চেয়ারম্যানের অনুরোধে প্রত্যাহার করে। অবশেষে বন্দর চেয়ারম্যানের মধ্যস্থতায় সব পক্ষের সাথে বৈঠকের পর আইসিডিগুলো চার্জ কমাতে সম্মত হয়েছে। সিদ্ধান্ত হয়েছে আপাতত আগামী 6 মাস রফতানি ও খালি কন্টেনার হ্যান্ডলিংয়ের 13টি খাতে মাসুল বাড়বে 20%। উভয় পক্ষের সাথে বসেছিলাম, সেখানে বন্দর আসলে মিডিয়েটরের রোল প্লে করেছে এবং আলহামদুলিল্লাহ আজকে এটা সমাধান হয়ে গেছে এবং আমরা ওনাদেরকে দুই পক্ষকেই সমঝোতায় আনতে পেরেছি যে 20% এখন আপনার বৃদ্ধি হবে। আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি যে আপাতত আমরা আমাদের যে রেটগুলো সেটা স্বল্পকালীন সময়ের জন্য 6 মাসের জন্যে 20% বৃদ্ধি করা হবে। সেবাগ্রহীতারা বলছেন এই সিদ্ধান্তে বর্ধিত মাসুল নিয়ে চলমান বিরোধের অবসান হলো। এতে রফতানি পণ্য পরিবহনের খরচ সহনীয় থাকবে। যারা রপ্তানির সাথে জড়িত আছে তাদের জন্য কিন্তু একটা অ্যামিকেবল একটা সেটেলমেন্টে আসছে। তো এই সেটেলমেন্টটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, আমাদের যে ব্যয় এবং আমাদের যে দূরত্ব ছিল বিগটার সাথে সেটা আমাদের নিরসন হলো। আমাদের নতুনভাবে আমাদের যে সকল কার্যক্রমগুলো ছিল সেটাও আমরা স্বাভাবিক একটা গতিতে ফিরে আসতে পারলাম। যদিও 6 মাস পর মাসুল বাড়ানোর আভাস দিয়েছে ডিপো মালিকদের সংগঠন বিদ্যা। এক্ষেত্রে বিরোধ এড়াতে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করে মাসুল নির্ধারণের প্রস্তাব বিবেচনা করার কথা জানান সংগঠনের মহাসচিব। বেসরকারি অফডকগুলোর দর ঠিক করা যায়। এক্ষেত্রে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিদেশি কোনো কনসালটেন্সি ফার্মের মাধ্যমে আমাদের একটা নির্দিষ্ট বা স্ট্যান্ডার্ড দর ঠিক করার প্রস্তাবনা দিয়েছেন, যেটা হয়তো আমরা বিবেচনা করতে পারি। বছরে বর্তমানে প্রায় 25 লাখ কন্টেনার হ্যান্ডলিং করে বেসরকারি 21টি কন্টেনার ডিপো। চলতি সপ্তাহে 20% বর্ধিত চার্জ কার্যকর করা হবে বলে জানায় ডিপোগুলো। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। হবিগঞ্জের হাওর এলাকায় দিন দিন কমছে ঐতিহ্যবাহী শুটকির উৎপাদন। একসময় যেখানে বছরে কয়েক হাজার টন শুটকি উৎপাদিত হতো তা নেমেছে মাত্র 2000-এর কোটায়। প্রাকৃতিক জলাশয়ে মাছের সংকট, কাঁচা মাছের চাহিদা বৃদ্ধি এবং সরকারি সহায়তার অভাবকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। যদিও মৎস্য বিভাগ বলছে শুটকির উৎপাদন বাড়াতে কাজ করছেন তারা। বিস্তারিত কাজল সরকারের প্রতিবেদনে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম দিঘির পার গ্রাম।
মৎস্যজীবীদের এই গ্রামে প্রতিটি পরিবার একসময় শুটকি উৎপাদনের সাথে জড়িত ছিল। কার্তিক অগ্রহায়ণ থেকে গ্রামের চারপাশ ভরে উঠত শুটকি তৈরির কর্মযজ্ঞে। তবে সেই ব্যস্ততা এখন শুধুই স্মৃতি। শুধু বানিয়াচং নয়, জেলার হাওর অঞ্চলের আজমিরিগঞ্জ আর লাখাই উপজেলার শতাধিক মৎস্যজীবী গ্রামের একই চিত্র। পরিবার ভিত্তিক শুটকি উৎপাদন এখন অনেকটাই সীমাবদ্ধ হয়ে পড়েছে। এ পেশায় জড়িতরা বলছেন, প্রাকৃতিক জলাশয়ে দেশীয় মাছ কমে যাওয়া, সরকারি সহায়তার ঘাটতি, সেই সাথে কাঁচা মাছের তুলনায় শুটকির দাম কম হওয়ায় ধ্বংসের পথে এই শিল্প। আমরা তো সরকার কোনো লোন টোন পাই না, আমরা তো কত এনজিও যে আছে তার থেকে আমরা কোনো সহযোগ চাইছি না, চাইলে কিছু পাইলাম না, আমরা চাইছি না। ব্যবসা আপনার এবারে লোকসান আছে আমরা কিছু তো নেই জন্য, আর আমরা কিছু সাহায্য আমরা পাই না। আমরা মাছ কেনা বেচা করি, লসও আছি, লাভও কোনো কোনো খেপ হয়। আমরা তো দেয় না, আমরা নিজের ক্ষমতা আমরা করি দিয়ে কথাটা বুঝুন নি, আমরা তো দেয়া ইয়ে করি না। এদিকে মৎস্য অফিস বলছে, হাওর, খাল, বিল কমে যাওয়া এবং চাষের মাছের উপর নির্ভরতা বাড়ায় শুটকির উৎপাদন হ্রাস পাচ্ছে। হাওরের সিলটেশন হয়ে অনেক হাওর ভরাট হয়ে যাচ্ছে। প্রজননের সময় যে পরিমাণ পানি থাকা দরকার সেই পরিমাণ পানি পাচ্ছে না। মাছের ব্রিডিং গ্রাউন্ড, ফিডিং গ্রাউন্ড সহ জীববৈচিত্র্য অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কৃষি ঋণ বিতরণ কমিটি আমরা বলে থাকি, যারা ক্ষুদ্র এবং মাঝারি যারা উদ্যোক্তা রয়েছে তাদেরকে যাতে স্বল্প সুদে ঋণ দেওয়া হোক। সবশেষ 2023-24 অর্থ বছরে জেলায় শুটকির উৎপাদন হয়েছে মাত্র 1627 টন। কাজল সরকার, এখন হবিগঞ্জ। নোয়াখালীর হাতিয়া উপজেলার বিচ্ছিন্ন চর আতাউর। সুপেয় পানির অভাবে নদীর লবণাক্ত পানি কিংবা মাটিতে কাটা গর্তের পানি ভরসা প্রায় 2000 মানুষের। বিশুদ্ধ পানি না থাকায় বাড়ছে চর্মরোগ সহ নানা রোগ ব্যাধি। নোয়াখালী থেকে নাসিম শুভর প্রতিবেদন। 21 বর্গ কিলোমিটারের দ্বীপ উপজেলা হাতিয়া। বঙ্গোপসাগর আর মেঘনা বেষ্টনীতে থাকা এই জনপদটি নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। চারপাশে রয়েছে ছোট বড় আরও 22টি চর ও উপদ্বীপ। এরই একটি চর আতাউর, যেখানে গত 7 বছর ধরে বসবাস করছে 4 শতাধিক পরিবারের প্রায় 2000 মানুষ। চরে রয়েছে 2টি গুচ্ছগ্রাম ও একটি আশ্রয়ন প্রকল্প। নেই পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা। সরকারি উদ্যোগে খনন করা হয়েছিল 2টি বড় পুকুর। তবে প্রাকৃতিক দুর্যোগ ও অস্বাভাবিক জোয়ারে পুকুরের পাড় ভেঙে ঢুকে পড়ে নদীর লবণাক্ত পানি। পলি জমে পুকুরগুলো এখন প্রায় সমতলে পরিণত হয়েছে, পানি আর ধরে না। নিরুপায় হয়ে নিজেদের উদ্যোগে ঘরের সামনে মাটি কেটে তৈরি করা গর্তে জমে থাকা পানি ব্যবহার করছেন তারা। মানুষই শুধু নয়, গৃহপালিত পশু পাখিও বেঁচে আছে সেই পানির ওপর। বিশুদ্ধ পানির অভাবে লবণাক্ত পানি ব্যবহারে চরের মানুষের মধ্যে বাড়ছে চর্মরোগ, অ্যালার্জি সহ নানা অসুখ। 300 ফ্যামিলি ভিতরে একটা পুকুরও নাই, যাই এবার আগে আসছিল অনেকটা হুড়ি গেছে। খাদা করে হানি, খাদা তো তুলি খাই, গরুও খা, বসেও খা। যার যার ঘরের সামনে গর্ত করে লইছি, ওই গর্তের মধ্যে আমরা এই পশু পাখি যা পালন টালন করি সবাই নোনা পানি খাবাই। পানির অকারণে আমরা রোগে ভুগি, খাজলি, অ্যালার্জি বিভিন্ন ধরনের রোগ হয়ে গেছে। গরু, ছাগল, বেড়া যা আমরা পালি বাগা বর্গা ব্যাগ মরে যেতে আছে। 4টি গভীর নলকূপ স্থাপন করা হলেও 3টি আগেই বিকল আর একটি ব্যবহার অনুপযোগী। টিআর কাবিখা অথবা নেক্সট এডিপির বরাদ্দ টরাদ্দ যেখান থেকে হোক আমরা চেষ্টা করব সেখানে এই পুকুর খনন এবং কিছু টিউবওয়েল দেওয়ার মাধ্যমে তাদের পানির সংকটটা নিরসন করার। চর আতাউরের সুপেয় পানির সংকট সমাধানের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য সহ মৌলিক নাগরিক অধিকার নিশ্চিতে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের। শামসুল আরেফিন, এখন নোয়াখালী। নতুন বছরের শীতের আবেজে নাগরিক ভাবনায় উত্তাপ ছড়াচ্ছে ভোটের হাওয়া। সারা দেশের মতো চট্টগ্রামও সেই হাওয়া দোলা দিচ্ছে নারী ভোটার ও সচেতন নারী সমাজকে। দীর্ঘ সময় সুষ্ঠু নির্বাচনের স্বাদ না পাওয়া এই অংশের মাঝে নতুন বাংলাদেশের নতুন ভোট নিয়ে আগ্রহ ও প্রত্যাশার কমতি নেই। নিরাপত্তা, যাতায়াত, কর্মসংস্থান, স্বপ্ন কিংবা নারীর ক্ষমতায়ন নিয়ে সেই শহরের নারীর অনেক আক্ষেপের গল্প। সেই নারীরা চান তাদের সুযোগ আর অধিকারের বাস্তবায়ন। আরও জানাচ্ছেন ফয়সাল করিম।
চট্টগ্রামের জনসংখ্যায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি হলেও এ শহর এখনও সেভাবে নারীবান্ধব হয়ে উঠতে পারেনি। নিরাপত্তা, যাতায়াত, কর্মসংস্থান, মাতৃত্ব কিংবা নারীর ক্ষমতায়ন ইস্যুতে তাই এই শহরের নারীদের কাছে নির্বাচন যেন স্বপ্ন আর প্রত্যাশার বুনন। চট্টগ্রামে এবার নারী ভোটারের সংখ্যা প্রায় ৩২ লাখ, যা মোট ভোটারের অর্ধেকের কাছাকাছি। তাই পোস্টার, সভা সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি ছাপিয়ে জাতীয় নির্বাচন নিয়ে তাদের ভাবনা ও প্রত্যাশায় গুরুত্ব পাচ্ছে নতুন বাংলাদেশ, নতুন চট্টগ্রামের স্বপ্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন আরা বেগম তেমন ভাবনারই অংশীদার। নির্বাচনকে ঘিরে তার চাওয়া নতুন বাংলাদেশে নিশ্চিত হোক নারী শিক্ষার প্রসার ও উন্নয়ন। নারী ক্ষমতায়ন বা নারীকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু আমার সার্বিক সাপোর্টটা নিশ্চিত করতে হবে অবশ্যই। ফ্যাশন জগতে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের বিকাশে কয়েক দশক ধরে কাজ করছেন এই শহরের কয়েকজন নারী উদ্যোক্তা। নির্বাচন বা নতুন সরকার নিয়ে চট্টগ্রাম উইমেন চেম্বারের সাবেক এই ভাইস প্রেসিডেন্টের আছে নানান প্রত্যাশা। ঠিক আছে, এই দুটো জিনিস যদি সরকার করে দিতে পারে, একটা হচ্ছে তাদের ফাইন্যান্সিয়ালি তাকে হেল্প করা, একটা হচ্ছে তাদের মার্কেট তৈরি করা, সেটা দেশেও কিংবা আন্তর্জাতিকভাবে হোক, তাহলে আপনার নারী উদ্যোক্তা দাঁড়িয়ে যাবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চান চট্টগ্রামের গণমাধ্যম ও রাজনীতিতে সক্রিয় নারীরা। ভোটে সাংবাদিকদের নির্বিঘ্ন দায়িত্ব পালনও আছে প্রত্যাশায়। ভোট কেন্দ্রে আমরা যারা দায়িত্ব পালন করি গণমাধ্যম কর্মীরা, আমরা সবসময় দেখা যায় কি কোনো না কোনো পক্ষের আমরা হামলার শিকার হয়ে আমরা তাদের তোপের মুখে পড়ি। এটা যেন পড়তে না হয়, আমরা যেন সাদাকে সাদা কালোকে কালো বলতে পারি, সঠিক তথ্যগুলো তুলে ধরতে পারি। আইন শৃঙ্খলা বাহিনীর এখানে তৎপরতা মানে যেই ভূমিকাটা রাখা উচিত সেটা একটু শিথিল আছে। কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি আর প্রচারণা নয়, চট্টগ্রামের নারী ভোটারদের প্রত্যাশা নতুন বাংলাদেশে নির্বাচন হোক স্বপ্নের মতো, নিশ্চিত হোক জীবনের নিরাপত্তা, আসুক চট্টগ্রামের শিক্ষা, স্বাস্থ্য, গণপরিবহন ও কর্মসংস্থানে নতুন দিনের বার্তা। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। নতুন বছরের শুরুতেই নতুন এক ইতিহাসের সাক্ষী হলো নিউ ইয়র্ক। সিটি হল প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে শপথ নিলেন নতুন মেয়র জোহরান মামদানি। পবিত্র কোরআন হাতে শপথ নিয়ে তিনি গড়লেন অনন্য রেকর্ড। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হাদ। কনকনে শীত উপেক্ষা করে নিউ ইয়র্কের সিটি হল প্রাঙ্গণে উপচে পড়া ভিড়। নতুন বছরের প্রথম দিনে সেখানে জড়ো হয়েছেন রাজনৈতিক নেতা, কর্মী আর সাধারণ মানুষ। কড়া নিরাপত্তা আর দেশি বিদেশি সংবাদ মাধ্যমের ভিড়ে সরগরম পুরো চত্বর। সবার নজর একজন মানুষের দিকে, যিনি পাল্টে দিতে চান এই মেগা সিটির দীর্ঘদিনের চেনা সমীকরণ। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শপথ গ্রহণ পর্ব। জোহরান মামদানিকে শপথ পাঠ করান মার্কিন প্রগতিশীল রাজনীতির আইকন সিনেটর বার্নি স্যান্ডার্স। পবিত্র কোরআনে হাত রেখে শপথ নেন মামদানি। স্যান্ডার্স তার বক্তব্যে বলেন, সাধারণ মানুষের সম্মিলিত শক্তির জয়ী আজ মামদানিকে এই মঞ্চে নিয়ে এসেছে। Too much divisiveness and too much injustice. Thank you for electing Zohran Mamdani as your mayor. মঞ্চে মামদানির পাশে ছিলেন আরেক জনপ্রিয় প্রগতিশীল মুখ, কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া অকাসিও-কর্টেজ। তিনি এই শপথ গ্রহণকে নিউ ইয়র্কের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা বলে অভিহিত করেন। Together, this ascent marks a new era for New York City. Led by a historic new mayor in Zohran Mamdani, guided by his dedication to a working class that makes our beautiful city run. শপথ নিয়ে নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন নবনির্বাচিত মেয়র। নির্বাচনী ইশতেহারে দেয়া 1 মিলিয়ন পরিবারের জন্য রেন্ট ফ্রিজ, বিনামূল্যে চাইল্ড কেয়ার ও বাস সার্ভিস এবং সরকারি উদ্যোগে গ্রোসারি স্টোর চালুর পাইলট প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি। To revive the mayor's office to protect tenants. We will not compromise on housing quality. If your landlord does not responsibly steward your home, city government will step in. For the New Yorkers most eager to see our অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতা, কমিউনিটি প্রতিনিধি ও সাধারণ মানুষ। মঞ্চে ছিলেন মেয়রের স্ত্রী রামা দুয়াজি। নতুন বছরের শুরুতে এই শপথ গ্রহণ রাজনৈতিক অঙ্গনে নতুন প্রত্যাশা তৈরি করেছে। এখন দেখার বিষয় প্রতিশ্রুতি বাস্তবায়নে কতটা সফল হতে পারেন নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। আব্দুল হাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
এবার খেলার প্রসঙ্গ। দীর্ঘদিন পর ফুটসাল দিয়ে আন্তর্জাতিক ম্যাচে ফেরার অপেক্ষায় সাবিনা খাতুন সহ জাতীয় দলের খেলোয়াড়রা। মিডল জিতে খেলাটিকে নিয়মিত করতে আশাবাদী পুরুষ ফুটসল দল। এদিকে আন্তর্জাতিক ম্যাচে শক্তিশালী দল গড়তে চলতি বছরের লিগ শুরুর পরিকল্পনা বাফুফে ফুটসাল কমিটির। বিস্তারিত প্রতিবেদনে। এক সময়ে দেশের ফুটবলের পোস্টার গার্ল ছিলেন সাবিনা খাতুন। তার অধিনায়কত্বে সাফ জিতে ইতিহাস রচনার গৌরব অর্জন করে বাংলাদেশ। ব্যাপারটা আত্মসম্মানের। তবে এক রাতের ঝড় উলট পালট করে দেয় সাবিনা সহ 18 নারী খেলোয়াড়ের ফুটবল ভবিষ্যৎ। অনিশ্চয়তায় থাকা সেই নারীদের মধ্যে বেশিরভাগই লাল সবুজের জার্সি গায়ে ফিরেছেন মাঠে। তবে ব্যতিক্রম ছিলেন অধিনায়ক সাবিনা খাতুন সহ মাসুরা পারভিন, কৃষ্ণা রানী, সুমাইয়া মাতসুসীমারা। তবে দীর্ঘদিন পর বাফুফে ভবনে তারা। গায়ে লাল সবুজের জার্সি জড়ানো ঠিকই, তবে জাতীয় দলের নয়, ফুটসালের হয়ে খেলবেন তারা। পার্থক্য তো বিশাল। ওটা তো আসলে প্রথমবারের মতো ছিল, আমরা জাস্ট পার্টিসিপেট করতে গিয়েছিলাম। এবং পার্থক্য বলতে এখন হচ্ছে মেয়েরা একটু মোর নলেজেবল, ফুটসাল সম্পর্কে জানে, লসগুলো জানে, কিভাবে খেলতে হয় সেটা জানে। নারীদের পাশাপাশি 2 ডিসেম্বর থেকে অনুশীলন শুরু করা পুরুষ ফুটসাল দলেও রয়েছে দারুণ সম্ভাবনা। আমরা চেষ্টা করব সাফে যে আমরা ভালো রেজাল্ট নিয়ে আসার জন্য। সবাই দোয়া করবেন যাতে আমরা কিছু একটা নিয়ে আসতে পারি এবং ফুটসালটা আমরা আরো ডেভেলপ করতে পারি। এদিকে আন্তর্জাতিক ফুটসালে ভালো সাফল্য আনতে হলে কাঠামোগত পরিবর্তন এবং লিগ শুরু করার কথা জানিয়েছেন দলের ম্যানেজার ইমরানুর রহমান। আমরা এমন একটা মিনি স্টেডিয়াম বানাবো যেখানে আমাদের একাডেমি থাকবে এইজ লেভেলে, আমাদের মহিলা লীগ এবং পুরুষ ভিত্তিক লীগ দুইটাই হবে। বছরের শেষের মধ্যে হলেও লিগটা যেন স্টার্ট হয়। নারীদের 13 ডিসেম্বর এবং পুরুষদের 14 ডিসেম্বর থেকে শুরু হওয়া সাফ ফুটসালে অংশ নিতে শুক্রবার দেশ ছাড়বেন সাবিনা তুহিনরা। শরীফ রওশন, এখন, ঢাকা। শেষ করছে এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। খালেদা জিয়ার মৃত্যুতে গুলশানের শোক বইয়ে স্বাক্ষর। তারেক রহমানের সঙ্গে বৈঠকে ঐক্য ধরে রাখার আহ্বান জামায়াত আমিরের। নির্বাচনের পরপরই, সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেব। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন, রক্ষা করার জন্য কাজ করবেন, তাকে সুসংগত করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন, এটাই মানুষের প্রত্যাশা। টার্গেট কিলিংয়ের হুমকিতে শতাধিক ব্যক্তি, উচ্চ ঝুঁকিতে থাকা 43 জন পাচ্ছে গানম্যান। আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার পরামর্শ। কাল থেকে শুরু হচ্ছে বাণিজ্য মেলা, থাকছে 3.5 স্টল ও প্যাভিলিয়ন। আন্তর্জাতিক মানের করতে বৈশ্বিক শর্ত মেনে চলার তাগিদ। এবং শ্বাস নয়, কন্টেইনার হ্যান্ডলিংয়ে ডিপোর চার্জ বাড়ছে 20%। জটিলতা এড়াতে ভবিষ্যতে আন্তর্জাতিক পরামর্শ নিয়োগের প্রস্তাব। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।